বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল যে সচিবালয়ে যে বাংলাদেশের জন্মের ইতিহাসে 53 বছরের মধ্যে যেই ঘটনা ঘটে নাই, গতকাল সচিবালয়ে আপনারা দেখেছেন, সারা পৃথিবী দেখেছে যে যে একটি অগ্নিকাণ্ড ঘটেছে। তো এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে যে এই অগ্নিকাণ্ডটা হয়েছে এটা সাবোটাইজ, কেউ না কেউ এটার সাথে জড়িত ছিল। কারণ একটি বিল্ডিংয়ের পূর্ব দিকে আগুন লাগলো, পশ্চিম দিকে আগুন লাগলো, মধ্যখানে নাই। তো এভাবে আগুন তো লাগতে পারে না। যা বিভিন্ন সবচেয়ে বড় কথা হলো ফায়ার সার্ভিস থেকে যেই তারা বলেছে অনুসন্ধান করে যে এটা সাবোটাইজ, কেউ না কেউ এটাতে সাবোটাইজ করেছে, লাগিয়েছে। তাই আমি সেই কথাটি বলতে চাই না। আমার কথাটা হলো যে এখানে দুইজন সমন্বয় উপস্থিত হয়েছেন, যে দুজন নাহিদ এবং আসিফ। তাদের মন্ত্রণালয়গুলো একবার জলে পুলে ছাইকার হয়ে গেছে। তা আমি এ ব্যাপারে বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার 53 বছরের ইতিহাসে 5 আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সচিবালয়ে এই সমন্বয়করা প্রতিদিন তাদের যে তদবির ছিল, এটা সারা বাংলাদেশের প্রতিটি মানুষের মিডিয়ার মাধ্যমে তারা দেখেছেন। তারা সচিবালয়ে প্রতিদিন এই সমন্বয়কদের যে তদবির, এমন অনেক কথা বাজারে প্রচলিত আছে যে সচিবদের এবং ডিসিদের, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইউনো নির্বাহী কর্মকর্তা, এমন বিভিন্নভাবে এই যে তদবিরটুকু হয়েছে, বদলি, প্রমোশন, হাজার হাজার কোটি টাকার এখানে তদবির হয়েছে। তো আমি যে কথাটি বলতে চাই যে সবচেয়ে সন্দেহজনক মানুষের মুখে মুখে কথাগুলা হচ্ছে এবং দেখেছিও। আমি গতকাল রাত্র 1:52 এই আগুনটা লেগেছে। আমি সম্ভবত আড়াইটার দিকে আমি হঠাৎ ফেসবুকে দেখলাম যে সচিবালয়ে আগুন লাইভ চলতেছে। ওই লাইভে দেখলাম যে হাসিবুল যে সমন্বয়, যিনি কিন্তু মিডিয়াতে সেই সমন্বয় বলেছিল, এই টকশোতে সাক্ষাৎকারে তিনি টকশোতে বলেছিল যে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম তা আমাদের এই আন্দোলনটা সাকসেসফুল হতো না। সেই হাসিবুলকে রাত্রে 2:30 বাজে দেখলাম যে সচিবালয়ের সামনে। আর ফায়ার সার্ভিসের যে কর্মীটা মারা গেল, যে ভাইটি মারা গেল, সেই মারা যাওয়ার ওই স্পটের পাশে এসে, এটা নিয়ে দেশে এখন মানুষের মুখে মুখে কথা হচ্ছে। তাহলে কি সমন্বয়কদের মধ্যে কেউ এই কাজটি করেছে? সন্দেহ জাগে। কারণ এই দুইজন যে সমন্বয়ক উপদেষ্টা হয়েছে, তাদের দুজনের মন্ত্রণালয়ে এই আগুনটি লেগেছে। এখানে প্রতিদিন তাদের এই মন্ত্রণালয়ের সমন্বয়করা আসা যাওয়া করছে। তাই এটা আরো স্পষ্ট হচ্ছে। তাই এটা কি এমনও হতে পারে যে তারা সামনে দল গঠন করবে, তারা নির্বাচন করবে, তাদের অনেক টাকার দরকার। তাহলে এই দুটি মন্ত্রণালয়ে তারা কি এ ধরনের কোনো কাজ করেছে যে হয়তো তারা এই কাজগুলো ধামাচাপা দেওয়ার জন্য তাদের কেউ কারো দ্বারা এই অগ্নিবাতের সৃষ্টি করে এই সব হিসাব নিকাশের ধামাচাপা দেওয়া হলো? এগুলো নিয়ে অনেক সন্দেহ যাচ্ছে। তার একথা সারা বাংলাদেশের মানুষ এখন দেখছে, জানছে। আর সচিবালয়ের মতো এখানে সিসি ক্যামেরা আছে, উন্নত মানের ক্যামেরা, আর এখানে কোনো মানুষ এভাবে তো যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এখন কিছু হলে যেখানে যেটাই হোক, ফ্যাসিস্ট সরকারের কেউ করেছে, খালি এই তোকমা দিয়ে তারা খালি পার পেয়ে যাচ্ছে, পার পাওয়া যাওয়ার চেষ্টা করছে। তাকে এভাবে করে কি তারা পার পাবে? তবে আমি বলবো, সারা বাংলাদেশে বর্তমান সরকার তারা কিন্তু তারা সকালে একটা কথা বলে, বিকালে আরেকটা বলে, আবার দুপুরে একটা বলে, রাত্রে আরেকটা। তাদের কথার কোনো
একটি স্পষ্ট কোনো কথা তারা বলে না। এই নির্বাচন নিয়ে তারা কত তালবাহানা করছে আপনারা দেখেছেন। এই প্রথম থেকেই এই আসিফ নজরুল বলল যে 25-এর নির্বাচন হতে পারে। এরপরে আবার প্রেস সচিব ডক্টর ইউনূসের সে বলল যে নির্বাচন ব্যাপারে আমাদের কোনো এখনো হয় নাই। ডক্টর ইউনূস বলল রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলে আমরা নির্বাচন দেব, সংস্কার না চাইলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। আবার এরপরে এখন বলছে সংস্কার না করে নির্বাচন করলে সব বৃথা যাবে। ধর্ম উপদেষ্টা বলল যে আওয়ামী লীগ 6 মাস ছিল, বাকি 4.5 বছর আমরা থেকে রাষ্ট্র সংস্কার করব, এরপরে এক একজনে এক এক রকম কথা বলছে এ নিয়ে। আর বিএনপি যখন একটা এই সরকারের উপরে একটা চাপ পড়ল, তখন তারা সবাইকে নিয়ে, সব দল নিয়ে তারা সবাইকে নিয়ে বসলো ডক্টর ইউনূস। বসার পর বিএনপির দাবি ছিল নির্বাচনের 25-এর মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। তারা তাদেরকে বলল সেই পথে আমরা হাঁটছি। পরে বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস বলল যে 2025 সালের মধ্যে যদি কোনো কারণে সম্ভব না হয় 26 জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু বিএনপি চাচ্ছে 25-এর মধ্যে নির্বাচন। বিএনপির দাবি ঠিকই আছে। সারা বাংলাদেশে এমন একটি অবস্থা সৃষ্টি, নৈরাজ্য সৃষ্টি হয়েছে, একমাত্র আল্লাহ ছাড়া এই রাষ্ট্রকে কেউ আর ঠিক রাখতে পারবে না। আর যদি নির্বাচিত সরকার আসে মানুষের ভোটে, তখন নির্বাচিত সরকারে এই দেশটি এখন পরিচালনা করা ছাড়া আর ব্যতিক্রম কিছু নাই। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এমন মব জাস্টিস হচ্ছে প্রতিদিন। আপনারা দেখছেন ফেসবুকের মধ্যে প্রতিদিন নারী, পুরুষ, শিশু কাকে কে মারছে প্রতিদিন খবরে প্রচার হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নাই, এমনকি সেনাবাহিনীও মানুষকে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। সারা বাংলাদেশে যে একটা অস্থিরতা শুরু হয়েছে, একটার পর একটা আন্দোলন তো হচ্ছেই। সচিবালয় বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কোনো সময় হয় নাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে ডিসি, যুগ্ম সচিব যারাই আছে, সচিবরা, এরা এই 53 বছর প্রথম দেখলাম তারা সচিবালয়ে মিটিং করে সচিবালয়ে তারা 48 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছে তাদের দাবি মানার জন্য। এটা তো বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। এর মধ্যে সচিবালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, কে করলো এগুলা? এখন আজকে আবার ডক্টর ইউনূস বলছে যে এক অনুষ্ঠানে বলল যে সংস্কার না করে নির্বাচন করা যাবে না। তাহলে তো তাদের কথাই বোঝাচ্ছে তারা 2-4 বছরে নির্বাচন দিবে না। আবার এমনও শুনছি বিএনপি থেকে বলছে যে গোয়েন্দাদের মাধ্যমে বিভিন্ন দলের নেতাদেরকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে থেকে আগামী নির্বাচন করার জন্য বিভিন্নভাবে তারা নেতাদের কাছে বাসায় বাসায় গিয়ে তারা ম্যানেজ করার চেষ্টা করছে, বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। আমরা আগেই সন্দেহ করেছিলাম যে -2 ফর্মুলার, আবার তো এই -2 ফর্মুলার দিকে যাচ্ছে। তারা এখন আওয়ামী লীগকে সরিয়ে তারা চিন্তা ভাবনা করছে আওয়ামী লীগকে ব্যান করে যেমন নির্বাচন না করতে পারে। আর বিএনপিকে ভেঙে, বিএনপির মধ্যে অনেককে বিভিন্ন অপকর্মের জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদের সাথে গোয়েন্দারা যোগাযোগ করছে তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই দলে, তাদের গঠিত দলে যোগ দেওয়ার জন্য। তবে আজকে একটি বাংলাদেশ আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক একটি লাইভে উনি আওয়ামী লীগের
সকল নেতাকর্মীদের যে মনের কথাগুলা তিনি আজ লাইভে বলেছেন, এতে আওয়ামী লীগের, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্বস্ত হয়েছে এবং তারা উজ্জীবিত হয়েছে। আমার বিশ্বাস পৃথিবীর যেখানে যে থাকুক না কেন, যারা আগে দায়িত্বশীল নেতৃবৃন্দ ছিলেন, তারা জাহাঙ্গীর কবির নানকের মতো এভাবে লাইভে এসে বাংলাদেশের কর্মীদের উদ্দেশ্যে আপনারা কিছু বলুন, কর্মীদেরকে উৎসাহ দেন। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকলেও যে যেখানে থাকুক, দলের ডাক যখন পড়বে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়বে। তবে আরেকটি কথা, আমরা আশ্বস্ত হয়েছি যে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে বাইডেন প্রশাসন এই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা কলকাঠি নেড়েছে, তারা সাকসেসফুল হয়েছে। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে, তিনি ডেমোক্রেটিক। অনেক বুদ্ধিজীবীরা বলে যে মার্কিন প্রশাসন যেই প্রেসিডেন্ট হোক না কেন, যেই দলের হোক, রিপাবলিকান হোক বা ডেমোক্রেটিক হোক, তারা যেই হোক রাষ্ট্র, তারা একই পদ্ধতিতে চালায়। তাদের ভিন্নমত থাকলেও তারা রাষ্ট্রীয়ভাবে তাদের একটি ইয়েতে তারা থাকে। কিন্তু এটা ভুল ধারণা। বাইডেন প্রশাসন, রিপাবলিক এবং ট্রাম্প ডেমোক্রেটিক, তাদের ধারণা, দুটি দলের ধারণা ভিন্নরূপ। তাই আগামী মাসের জানুয়ারির 20 তারিখ ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর, দায়িত্ব নেওয়ার পর আমি ছোট্ট একটা কর্মী হিসাবে আওয়ামী লীগের ক্ষুদ্র জ্ঞান যতটুকু আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার এই লাইভ কথাটা থাকবে 20 তারিখের পরে সারা বিশ্বের রাজনীতির প্রেক্ষাপট অনেক চেঞ্জ হবে। আর বিশেষ করে বাংলাদেশের এই বর্তমান সরকারের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। কারণ বড়দিনে, খ্রিস্টানদের বড়দিনের লামাতে 17টি বুদ্ধিস্ট খ্রিস্টান পরিবারের কে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সারা দেশে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপরে নির্যাতন, এমনকি জঙ্গিরা বাংলাদেশে এখন যেভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে যে হানাহানি, মারামারি, এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, দেশটা একটা নৈরাজ্যময় অবস্থা সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। কয়েকদিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তিনি সরাসরি ডক্টর ইউনূসের কাছে টেলিফোন করে মানবাধিকারে বাংলাদেশের খর্ব হচ্ছে এ ব্যাপারে তাকে স্মরণ করে দিয়েছে। তাই আপনারা জানেন ট্রাম্পের সাথে খুব ভালো বন্ধু ভারতের নরেন্দ্র মোদী। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি লোক যুক্তরাষ্ট্রে আছে মেক্সিকো এবং পুরো ভারতের কমিউনিটি যুক্তরাষ্ট্রের, তারা সবাই একত্রিত হয়ে ট্রাম্পকে এখন থেকে তারা কাজ করে যাচ্ছে যে বাংলাদেশে যেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের প্রতি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধে তারা যেভাবে সোচ্চার হয়েছে। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি এতটুকু বলতে পারি, জানুয়ারির 20 তারিখের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাবে। অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ আবারও এই রাষ্ট্রের ক্ষমতায় আসবে। আমার বিশ্বাস আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া অন্য কোনো যতই চেষ্টা করুক, আওয়ামী লীগকে বাদ দিয়ে সারা নির্বাচন সম্ভব না, আর সারা বিশ্বে তা গ্রহণযোগ্য হবে না। বিএনপিকে বাদ দিয়ে যেভাবে আওয়ামী লীগ নির্বাচন করেছে তা সারা বিশ্বে গ্রহণযোগ্য হয় নাই, তেমনি এই
বিএনপি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল কোনোভাবেই বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না, এটা আমার বিশ্বাস। আর যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেভাবে স্টিম রোলার চালিয়ে দিনে দুপুরে মহিলা আওয়ামী লীগের মহিলা কর্মী, পুরুষ কর্মী তাদেরকে গণহত্যা করছে, মুক্তিযোদ্ধাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলে তাদেরকে মারছে, জুতার মালা দিচ্ছে, এমন একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই নৈরাজ্যময় অবস্থা থেকে ফিরিয়ে আনতে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই আবার এই বাংলাদেশে এসে এই রাষ্ট্রর নেতৃত্ব নিয়ে তিনি আবার সরকার গঠন করে তিনি আবার এই বাঙালি জাতিকে উতরিয়ে তুলতে পারে। সারা দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলার অবনতি, এতে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ নীরবে নিভৃতে সবাই এক বাক্যে মনে প্রাণে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আমার বিশ্বাস আগামী 6 মাসের মধ্যেই বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে আসবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। আপনারা দেখেছেন, যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনাদেরকে অনুরোধ করব আপনারা দেখেন ইউটিউবে যারা এই চ্যানেলগুলো চালাচ্ছে, খবরের চ্যানেলগুলা, প্রায় চ্যানেলগুলোর মধ্যে তারা অনলাইনে জরিপ দিচ্ছে যে আগামীতে আপনারা কাকে চান, বিএনপিকে চান, আওয়ামী লীগকে চান, জামাত ইসলামীকে চান, না বৈষম্য ছাত্র নতুন দল তাদেরকে চান, জাতীয় পার্টি চান। সবগুলা জরিপেই, এই জরিপ তো কোনো কারচুপি হওয়ার কিছু নাই, সবগুলা জরিপেই আওয়ামী লীগ নৌকাকে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিপুল ভোটের ব্যবধানে জনগণ চাচ্ছে। তাই আমার বিশ্বাস আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন করা কোনোভাবে সম্ভব না, হতেও পারে না। তাই হয়তো নির্বাচন সুষ্ঠু হলে অবশ্যই বিএনপি আওয়ামী লীগের বাইরে কেউ, আওয়ামী লীগ পাশ করলে বিএনপি বিরোধী দলে থাকলে, বিএনপি পাশ করলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকে, এর বাইরে কারো কোনো চিন্তা করা যে দিবা স্বপ্ন তারা দেখছেন, এই স্বপ্ন তাদের বাস্তবায়ন হবে না। তাই বাংলাদেশের যেই বর্তমান প্রেক্ষাপটে ভারতীয়রা যেভাবে বাংলাদেশকে ইয়ে করছে, আর এদিকে আরেক সমস্যা যে ওদিকে রাখাইন রাজ্যে আরাকান আর্মিরা যেভাবে যুদ্ধ করে এই বর্ডার সাইডটিকে অস্থিতিশীল করছে, এই ঝুঁকিটা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ভিতরেও আসবে। কারণ কুকি চিনরা এর আগেও বান্দরবনে অনেক অরাজকতা করেছে এবং আরাকান আর্মির সাথে মিশে এরা বান্দরবনে অত্যন্ত কঠোর একটা বিপদে আমরা পড়তে যাচ্ছি বলে আমার বিশ্বাস। তাই আগামী দিনে আমরা এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া এই যত বর্ডার কিলিং বা মায়ানমারের যে সমস্যা এবং সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা থেকে উতরে ওঠার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিহীন আর কারো দ্বারা তা সম্ভব না। তাই আমার বিশ্বাস আগামী দিনে অবশ্যই আওয়ামী লীগ আবারই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে এই দেশকে আবার সোনার বাংলা, যেই সোনার বাংলা শ্মশানে পরিণত করেছে, সেই সোনার বাংলা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে আমার বিশ্বাস। অবশ্যই এই বঙ্গবন্ধু আমাদেরকে যেই স্বাধীন দেশ একটা দিয়ে গেছে, তারই কন্যার নেতৃত্বে আবার আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। এ কথা বলে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা যে যেখানে আছেন সবার প্রতি আমার সালাম রেখে এবং সবাইকে উজ্জীবিত থেকে অপেক্ষায় থাকুন। ইনশাল্লাহ আমাদের দিন ভালো হচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচনের তারিখ ঘোষণা না করে, তাহলে এই বিএনপি যেই আন্দোলন করবে, এই আন্দোলনে এক মাসও এই সরকার টিকতে পারবে না। বিএনপি এখন বর্তমানে বিএনপি সবচেয়ে বড় দল,
যেহেতু আওয়ামী লীগ এখন ঘরমুখী, তাই বিএনপির এই আন্দোলনে এই সরকার বঙ্গোপসাগরে ভেসে যাবে বলে আমার বিশ্বাস। এরপরে একটা সুষ্ঠু নির্বাচন যখন হবে, তখন এই বিএনপি আওয়ামী লীগের মধ্যে এক দল মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো একটি শক্তি ক্ষমতায় আসবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।